আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিকিউ টাইপ ওয়াইজ সলভিং ক্লাসে। তো আজকে আমরা খ এবং গতে আসার মতো টাইপ সমূহ সবগুলো সলভ করে ফেলবো রেয়ামিল চ্যাপ্টারটির। তো চলো দেরি না করে আমরা অ্যানালাইসিস টেবিলে চলে যাই। তো অ্যানালাইসিস টেবিলের মাধ্যমে আমরা একটু দেখে নিব যে কোন কোন টপিকগুলো থেকে রেয়ামিলে ঘুরে ফিরে বারবার প্রশ্ন আসে। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে সবথেকে বেশি সংখ্যক প্রশ্ন এসেছে 31 বার তোমার রেয়ামিল এই টপিকটা থেকে, অর্থাৎ এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট টপিক। তো আমরা একটু র্যাঙ্ক করে ফেলবো, ঠিক আছে। তারপরে সবথেকে বেশিরবার এসেছে 20 বার পরিমাণ নির্ণয় থেকে, তো এটা হচ্ছে সবথেকে বেশি সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তারপরে তোমার এখানেও 20 বার, এখানেও একটা তো 20 বার পড়ছে এই রেয়ামিল টপিকের মধ্যেই। এটা হচ্ছে টাইপগুলো। তারপরে হচ্ছে তোমার সংশোধনী দাখিলা, এটা এসেছে 14 বার। তারপর হচ্ছে খতিয়ান, এটা এসেছে 10 বার। তো এই চারটা টপিক থেকে তোমার ঘুরে ফিরে র্যামিলে কিন্তু বারবার কোশ্চেন আসে, এবং এই চারটা টপিকের মধ্যে এই চারটা টপিকের ম্যাথ যদি আমরা করে যাই, বা এই চারটা টপিকের টাইপগুলোর ম্যাথ যদি আমরা করে যাই, তাহলে র্যামিল থেকে একদম তোমার শিওর শট 10 কমন। এবং এটা কিন্তু সবথেকে ইজিয়েস্ট একটা চ্যাপ্টার, এবং তোমার টাইপগুলো প্রেডিক্ট করা সহজ। তো প্রথমে আমরা যে টপিকটা কমপ্লিট করব সেটা হচ্ছে সংশোধনী জাবেদা বা সংশোধনী দাখিলা দাও। হ্যাঁ, তো এটা 14 বার এসেছে। তো এখান থেকে চলো আমরা দুইটা ম্যাথ সলভ করে ফেলি দ্রুত। তো সংশোধনী দাখিলা দিতে বলছে। তো সংশোধনী দাখিলা দেওয়ার পূর্বে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো সংশোধনী জাবেদা দাখিলা দেওয়ার পূর্বে আমাদের রেয়ামিলের ভুলগুলো মাথায় রাখতে হবে। তো রেয়ামিলের ভুলগুলো কিন্তু অনেক ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে নীতিগত ভুল, তারপর হচ্ছে বেদখিলার ভুল, যেগুলো হচ্ছে তোমার ধরা পড়ে না। হ্যাঁ, যেগুলো হচ্ছে আমরা ধরতে পারি না। তো এখানে আবার একদিকের ভুল আছে, দুই দিকের ভুল আছে। একদিকের ভুল বলতে যে কোনো একটা হিসাবের গড়মিলকে বোঝায়। তো এখানে বলছে যে একদিকের ভুলগুলোর জন্য প্রয়োজনীয় সংশোধনে দাখিলা দাও। তো একদিকের ভুলগুলোর জন্য সবসময় অনিশ্চিত হিসাব কাউন্ট হবে, এটা মাথায় রাখবা। একদিকের ভুল যদি থাকে তাহলে আমার অনিশ্চিত হিসাব কাউন্ট হবে। এখানে দেওয়া আছে যে হিসাব বই বন্ধ এবং র্যামিল মিলানোর জন্য অনিশ্চিত হিসাব খোলার পর নিম্নোক্ত ভুলগুলো চিহ্নিত করা হয়। তো 1000 টাকা কমিশন প্রাপ্তি কমিশন হিসাবে ডেবিট করা হয়েছে। তো আমার এখানে কি হওয়া কথা ছিল, কমিশন প্রাপ্তি, কমিশন হিসাব ডেবিট করা হয়েছে। তো এখানে তোমার কমিশন প্রাপ্তি, প্রাপ্ত কমিশন তো ক্রেডিট হওয়ার কথা ছিল, তাই না? তো কমিশন হিসাব ডেবিট করা হয়েছে, মানে ডেবিটের বদলে ক্রেডিট করা হয়েছে। হিসাব কিন্তু একটা, হ্যাঁ, একদিকের ভুল, তাই এটা ঠিক আছে। কমিশন প্রাপ্তি, তো এখানে কি হওয়ার কথা ছিল, প্রাপ্ত কমিশন ক্রেডিট, ক্রেডিট হওয়ার কথা ছিল, কিন্তু আমি কি করছি, ভুলে ডেবিট করছি। তো ডেবিট যেখানে করেছে, এখানে আমি কি বলছি যে একদিকের ভুলের জন্য সবসময় অনিশ্চিত হিসাব আনবো। তো যেটা হওয়ার কথা ছিল সেটা আগে লিখে নাও, যে প্রাপ্ত কমিশন ক্রেডিট, তার এগেইনস্টে হবে সবসময় অনিশ্চিত হিসাব। মানে যেটা আমরা ডেবিট করছি ওটার বদলে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে দিব, অনিশ্চিত হিসাব ডেবিট, ঠিক আছে। তো এই প্যাটার্নটা বাকি সব কিছুর ক্ষেত্রে ফলো হবে। দেখো এই যে যেটা হওয়ার কথা ছিল, আমি কি বলছি যে প্রাপ্ত কমিশন ক্রেডিট হওয়ার কথা ছিল, তো এটা আগে লিখে নাও যে প্রাপ্ত কমিশন ক্রেডিট। হ্যাঁ, প্রাপ্ত কমিশন ক্রেডিট। তারপরে এর এগেইনস্টে কি হবে, অনিশ্চিত হিসাব, যেহেতু এটা একদিকের ভুল তাই এগেইনস্টে সবসময় অনিশ্চিত হিসাব আসবে। তারপরে 2 নাম্বার, আসবাবপত্র বিক্রয় বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। তো আসবাবপত্র বিক্রয় বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে, এটা হচ্ছে নীতিগত ভুল। এটা একদিকের ভুল না, আর এটা দুই দিকের ভুল, নীতিগত ভুল। মানে আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র একটা হিসাব আর বিক্রয় আর একটা হিসাব, তো এক হিসাবেরটা অন্য হিসাবে নিয়ে গেছে। তো এটা তো একটা হিসাব ছিল, কমিশন হিসাবই ছিল। হ্যাঁ, প্রাপ্তির জায়গায় কমিশন ডেবিট করছে, মানে ক্রেডিটের জায়গায় ডেবিট করছে। তো এটা হচ্ছে একদিকের ভুল। হ্যাঁ, হিসাব একটাই থাকবে, কমিশন। হ্যাঁ, তো একটা ডেবিটের জায়গায় ক্রেডিট করছে, আর এটা হিসাব দুইটা, আসবাবপত্র আর বিক্রয়, এটা দুইটা হিসাব। এটা নীতিগত ভুলের মধ্যে, এটা আসবে না। 3 নাম্বার, 200 টাকা বাট্টা মঞ্জুর নগদান বইতে বাট্টা হিসাবে স্থানান্তর করা হয়নি। দেখো বাট্টা মঞ্জুর করা হয়েছে, তো নগদান বই থেকে বাট্টা হিসাবে স্থানান্তর করা হয়নি। তো স্থানান্তর যেহেতু করা হয়নি, তো বাট্টা মঞ্জুর স্থানান্তর করো। তো স্থানান্তরের জাবেদা কি হবে, বাট্টা মঞ্জুর যদি করে তার মানে বাট্টা হিসাব ডেবিট হবে। বাট্টা মঞ্জুর মানে কি, ডিসকাউন্ট দেওয়া। হ্যাঁ, তো বাট্টা সবসময় ডেবিট হয়। যদি প্রাপ্ত বাট্টা হয় তাহলে ক্রেডিট হয়, কিন্তু এটা হচ্ছে প্রদত্ত বাট্টা, ঠিক আছে। যেহেতু বাট্টা মঞ্জুর করা হয়েছে, মঞ্জুর করা মানে কি, এটা আমার জন্য খরচ, এটা আমার জন্য খরচ, ঠিক আছে।
তো যেটা হওয়ার কথা ছিল সেটাই দাও, বাট্টা হিসাব কি হবে, ডেবিট হবে, তো ডেবিট দাও। আর এর বদলে কি হবে, সবসময় অনিশ্চিত হিসাব হবে, ঠিক আছে। তারপরে বেতন পরিশোধ 5,000 টাকা, বেতন খরচ হিসাব ডেবিট, বেতন পরিশোধ 5,000 টাকা বেতন খরচ হিসাবে ডেবিট, এবং রহিমের হিসাবেও ডেবিট করা হয়েছে। তো বেতন পরিশোধ 5,000 টাকা তো বেতন খরচ হিসাবে ডেবিট করা হয়েছে, তার মানে এখানে কোনো ভুল হয়নি। ভুল করা হয়েছে কি, রহিমের হিসাবেও ডেবিট করা হয়েছে। তো রহিমের হিসাবে যেহেতু ডেবিট করা হয়েছে, তাহলে রহিমের হিসাব ক্রেডিট করো, রহিমের হিসাব ক্রেডিট করো, করে এগেনস্টে অনিশ্চিত হিসাব দিয়ে দাও। এই যে রহিমের হিসাবের ভুল সংশোধন করা হয়েছে, এখানে কিন্তু রহিমের হিসাব সংশোধন করা হয়েছে। হ্যাঁ, রহিমের হিসাব সংশোধন করা হয়েছে, কিন্তু বেতন পরিশোধ 5,000 টাকা বেতন খরচ হিসাব ডেবিট, এটা কিন্তু ঠিকই ছিল, এখানে কোনো ভুল হয়নি। তাহলে রহিমের হিসাব ডেবিট করা হয়েছে, রহিমের হিসাব ক্রেডিট করে দাও, ক্রেডিট করে কি এগেইনস্টে অনিশ্চিত হিসাব দিয়ে দাও। ওয়াইয়ের নিকট হতে 4,000 টাকার পণ্য ক্রয়, ক্রয় জাবেদা লেখা হয়েছে, কিন্তু পানাদার খতিয়ানে ওয়াই হিসাবে স্থানান্তর করা হয়নি। তো স্থানান্তর করা হয়নি, করো, পানাদার খতিয়ানে করো। হ্যাঁ, পানাদার খতিয়ান মানে কি, তোমার পণ্য ক্রয় করছে ওয়াইয়ের নিকট থেকে, হ্যাঁ, ওয়াইয়ের নিকট থেকে পণ্য ক্রয় করছে, কিন্তু ক্রয় জাবেদা লেখা হয়েছে, মানে এটা ক্রয় হিসাবের। বাকিতে পণ্য ক্রয় জাবেদা কি, ক্রোপা, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট। এখানে বলছে ক্রয়ে লেখা হয়েছে, তার মানে ক্রয় ঠিক আছে, ওকে, ক্রয় ওকে, হ্যাঁ, কিন্তু পাওনাদার খতিয়ানে ওয়াই হিসাবে স্থানান্তর করা হয়নি, মানে পাওনাদারকে ক্রেডিট করা হয়নি, যেহেতু করা হয়নি তা করো। এই যে প্রদেয় হিসাব ক্রেডিট করছো, তো করো, এই যে করলা, করার এগেইনস্টে কি দিবা, অনিশ্চিত হিসাব দিয়ে দিবা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে একদিকের ভুল, এগুলো হচ্ছে একদিকের ভুল, ওকে, এগুলো হচ্ছে একদিকের ভুল। একটু ওয়েট করো। আচ্ছা, এই যে প্রদেয় হিসাব ক্রেডিট এবং এর এগেইনস্টে কি যাবে, অনিশ্চিত হিসাব ডেবিট হবে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে একদিকের ভুল। তারপরে 6 তারিখ, 6 তারিখ হচ্ছে মালিক ব্যক্তিগত প্রয়োজনে 2,500 টাকা পণ্য নেন, যার বিবিধ খরচ হিসেবে দেখানো হয়েছে। তো এখানে উত্তোলন, হ্যাঁ, উত্তোলন হিসাব, পণ্য যেটা নেন সেটা হচ্ছে উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব খরচ হিসেবে দেখায় দিছে, উত্তোলন খরচ হিসেবে দেখায় দিছে, অর্থাৎ এক হিসাব অন্য হিসাবে দেখায় দিছে, তো এটাও কাউন্ট হবে না। এক হিসাব অন্য হিসাবে দেখায় দিলে সেটা কাউন্ট হবে না। এখানে দেখো এক হিসাব অন্য হিসাবে দেখায় দিছে, তো সেটা কাউন্ট হবে না। একটা টাইপের হিসাব যদি অন্য টাইপের হিসাবে দেখায় দেয়, তাহলে সেটা কাউন্ট হবে না। যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, উত্তোলন ডেবিট হবে, কিন্তু বিবিধ খরচ হিসেবে দেখানো হয়েছে, তো এটা কাউন্ট হবে না। আসবাবপত্র বিক্রয়, বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে, আসবাবপত্র বিক্রয় কি, আসবাবপত্র হিসেবে কাউন্ট করবে, কিন্তু করছে কি বিক্রয় হিসেবে, তো এটা কাউন্ট করা হয়নি। কিন্তু বাকিগুলো কিন্তু কাউন্ট করা হয়েছে। কমিশন প্রাপ্তি একটাই একদিকের ভুল, 200 টাকা বাট্টা মঞ্জুর করে নগদ বই থেকে বাট্টা হিসেবে স্থানান্তর করা হয়নি, স্থানান্তরই করা হয়নি, তার মানে কি একদিকের ভুল, বাট্টা খরচ হিসেবে কাউন্ট করা হবে। বেতন পরিশোধ এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু রহিম হিসাবেও ডেবিট করা হয়েছে, তার মানে একদিকে ভুল, রহিম হিসাব ডেবিট তো এটা হওয়ার কথাই না, তো ডেবিটটারে ক্রেডিট করো, ক্রেডিট করো, এগেইনস্ট অনিশ্চিত হিসাব দাও। ভুল এক সাইডে হয়েছে। ওয়াইয়ের নিকট হতে এত পণ্য ক্রয়, তো ক্রয় জাবেদা লেখা হয়েছে, মানে একটা সাইড ঠিক আছে, ক্রয় জাবেদা ঠিক আছে, কিন্তু পাওনাদার খতিয়ানে স্থানান্তর করা হয়নি, মানে তোমার পাওনাদারে তোমার ক্রেডিট করা হয়নি, তো করো, এক সাইড ঠিক করো। এখানে বলছে একদিকের ভুলগুলো কি, এক সাইডে ঠিক হবে এবং আরেক সাইডে অনিশ্চিত হিসাব দিতে হবে, একদম সোজা, যেটা ঠিক হবে ওটা বসায় দাও এবং এগেইনস্টে অনিশ্চিত হিসাব দিয়ে দাও, চোখ বন্ধ করে, কোনো সমস্যা নাই। একদিকের ভুল মানে যেটা ঠিক করা দরকার সেটা ঠিক করো এবং এগেইনস্টে অনিশ্চিত হিসাব দিয়ে দাও, যেটা ঠিক করা দরকার ঠিক করো এবং এগেইনস্টে অনিশ্চিত হিসাব দিয়ে দাও। তো এই হচ্ছে আমার অ্যান্সার, সংশোধনী দাখিলা আমরা দিলাম। জাস্ট এখানে ব্যাখ্যাতে কি লিখবা, জাস্ট ভুল সংশোধন করা হলো, ভুল সংশোধন করা হলো, ভুল সংশোধন করা হলো, ভুল সংশোধন করা হলো, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে যে উদ্ঘাটিত ভুলের জন্য সংশোধনী জাবেদা দাখিলা দাও। তো কি কি ভুল হয়েছে, আরমানের নিকট থেকে 12,000 টাকা জামানের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে, হ্যাঁ, জনাব আমানের নিকট হতে 12,000 টাকা জামানের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে। তো জামানের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে, এটা ভুলে করা হয়েছে। ক্রেডিট করার কথা কি ছিল, ক্রেডিট করার কথা কি ছিল, এক মিনিট, বাহ, অটোমেটিক নাচতেছে বোর্ড, বোর্ডের মুড খারাপ হয়ে গেছে, ওর উপর টর্চার চালাচ্ছি তো আজকে অনেকক্ষণ ধরে, তোমাদের ক্লাস রেকর্ড করতেছি, তো বোর্ড পাগলাই গেছে আর কি। আচ্ছা, বোর্ড আমাকে আগের ম্যাথে ফিরিয়ে এনেছে, তো তাকে আমি আবার এখানে ফিরিয়ে আনি, ঠিক আছে। তো
এখানে আমানের নিকট হতে 12,000 টাকা, বাহ বোর্ড আজকে মনে হয় ঠিক হবে না। আচ্ছা, আমানের নিকট থেকে 12,000 টাকা জামানত হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে। তো এখানে বলছে যে জামানের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে, তার মানে ভুল করে ক্রেডিট করা হয়েছে, তো এটা ভুলটাকে ঠিক করতে হবে। তো আমানকে আগে ঠিক করো, মানে যেটা ঠিক করার কথা সেটা আগে ঠিক করো, আমান ক্রেডিট করো, আমান ক্রেডিট করো। আর ভুল কি হয়েছে, ক্রেডিট করা হয়েছে জামান, তো জামানরে ডেবিট করে ঠিক করে দাও, জামানরে ডেবিট করে ঠিক করে দাও। হ্যাঁ, তো এইভাবে আমরা ভুল সংশোধন করব। তো দেখি কি করা আছে। এই যে, তো জামানরে ডেবিট করে দাও এবং আমানরে ক্রেডিট করো। হ্যাঁ, তো এখানে যেহেতু আমানের নিকট হতে 12,000 টাকা জামানের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে, তার মানে তোমার আমানের হিসাব খাত ক্রেডিট করার কথা ছিল, তো যেটা কথা ছিল সেটাকে ঠিক করো, আমান ক্রেডিট করো আর জামান ডেবিট করো। জামান যেহেতু ক্রেডিট করা হয়েছে, ডেবিট করে ঠিক করে দাও, ঠিক আছে। তো এই যে ডেবিট করে ঠিক করে দিলে, আমানের স্থলে জামানকে ক্রেডিট করা হয়েছে, এখন তার সংশোধন করা হলো, ঠিক আছে। তো এই হচ্ছে আমার সংশোধনী দাখিলা। তারপরেরটা চলো। আচ্ছা, তারপর একটা কি আছে, 2 নাম্বার, ইমন কর্তৃক 6,000 টাকার পণ্য উত্তোলন বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে। তো পণ্য উত্তোলনে জাবেদা কি, পণ্য উত্তোলনে জাবেদা কি, উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট, ঠিক আছে, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। কিন্তু এখানে কি করা হয়েছে, বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে, বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে। তো বিক্রয় বইতে যেহেতু লিপিবদ্ধ করা হয়েছে, তো যেটা ঠিক করা সেটা আগে আমরা ঠিক করব। চলো, এই যে, তো যেটা ঠিক করা সেটা আগে আমরা ঠিক করব। এটা হচ্ছে উত্তোলন, উত্তোলন কি হওয়ার কথা ছিল, ডেবিট, উত্তোলন কি হওয়ার কথা ছিল, ডেবিট। হ্যাঁ, তো উত্তোলনটাকে ডেবিট করো, কই গেল, এই যে উত্তোলন ডেবিট হওয়ার কথা ছিল, তো উত্তোলনকে আমরা ডেবিট করব, উত্তোলনকে আমরা ডেবিট করছি। তারপরে হচ্ছে তোমার কি আছে, বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে। তো বিক্রয় বইতে যেহেতু লিপিবদ্ধ করা হয়েছে, তার মানে বিক্রয় নরমালি কি ক্রেডিট হিসাব, তো বিক্রয়টা যেহেতু ক্রেডিট করছে, তো বিক্রয়টাকে ডেবিট করে ঠিক করতে হবে। হ্যাঁ, বিক্রয়টাকে ডেবিট করে ঠিক করতে হবে, এই জন্য বিক্রয়টাকে ডেবিট করে ঠিক করলাম। এই যে বিক্রয়টাকে ডেবিট করে ঠিক করলাম, ডেবিট করে ঠিক করলাম। আর ক্রয় ক্রেডিট করার কথা ছিল, মানে নরমাল জাবেদা কি হওয়ার কথা ছিল, উত্তোলন ডেবিট আর ক্রয় ক্রেডিট। তো এটাকে লেখো, এই যে উত্তোলন ডেবিট দিলা আর ক্রয় ক্রেডিট দিলা। তারপর হচ্ছে বিক্রয়ের বইতে যেহেতু লিপিবদ্ধ করা হয়েছে, তো বিক্রয় ক্রেডিট, তো ক্রেডিটটাকে ডেবিট দিয়ে ঠিক করতে হবে, তাই বিক্রয় ডেবিট। আর প্রাপ্য হিসাব হচ্ছে ইমন, ইমন কি প্রাপ্য হিসাব, তো প্রাপ্য হিসাব ক্রেডিট করতে হবে, যেহেতু এখানে বলছে যে ইমন কর্তৃক উত্তোলিত পণ্য, পণ্য কে উত্তোলন করছে, ইমন, তাই ইমন কে ওরা কি ধরছে, যে বিক্রয় বইতে যে লিপিবদ্ধ করা হয়েছে, তাই ওরা যে জিনিসটা ভাবছে সেটা হচ্ছে ইমনের কাছে পণ্য বিক্রয় করছে। তো পণ্য বিক্রয় জাবেদা কি, বাকিতে দেবী। হ্যাঁ, অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য ডেবিট, আর প্রাপ্য ডেবিট, আর বিক্রয় ক্রেডিট, বিক্রয় ক্রেডিট। এখানে ভালো মতো বুঝো, ভালো মতো বুঝো, এই 2 নাম্বার জাবেদাটা একটু ভালো মতো বুঝো, আমি তোমাদেরকে আবার রিপিট করে বুঝাই দিচ্ছি। আমরা হলো 2টা জিনিস মাথায় রাখবো ভাইয়া, কয়টা জিনিস, 2টা জিনিস। একটা হচ্ছে সঠিক জাবেদা কোনটা, আর একটা হচ্ছে আমরা ভুল কি করেছি, মাথায় ঢুকছে। পণ্য উত্তোলনে জাবেদাকে কিচ্ছু বোঝা লাগবে না, পণ্য উত্তোলনে জাবেদাকে এখানে বলছে পণ্য উত্তোলন বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে, তার মানে পণ্য উত্তোলনে জাবেদাটা হচ্ছে সঠিক। তো পণ্য উত্তোলন জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট আর ক্রয় ক্রেডিট, এটা হচ্ছে সঠিক, সঠিকটা মানে এটা হওয়ার কথা, এটা হচ্ছে সঠিকটা। আমি ভুল কি করছি, আমি ভাবছি মনে হয় বিক্রয় বইতে যেহেতু লিপিবদ্ধ করছি ইমন কর্তৃক উত্তোলিত পণ্য, তাই ইমনকে আমি ভাবছি আমি ইমনের কাছে বাকিতে বিক্রি করছি, তাই এটা বিক্রয় বইতে লিপিবদ্ধ করছি। তো বাকিতে বিক্রি জাবেদা কি, দেনাদার হিসাব ডেবিট, ওই যে দেবী আমায় কৃপা করো, দেবী। হ্যাঁ, দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদারের আর এক নামই হচ্ছে প্রাপ্য হিসাব। হ্যাঁ, আমি কি করছি, প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট দিছি। তো আমার ট্যাকটিক্স কি, ট্যাকটিক্স হচ্ছে যেটা ঠিক হওয়ার কথা সেটাকে ঠিক করে নাও, উত্তোলন ডেবিট আর ক্রয় ক্রেডিট দিয়ে নাও। তারপরে তোমার যেটা ভুল করছো সেটা সংশোধন করো। তো প্রাপ্য আমি ডেবিট দিছিলাম। হ্যাঁ, তো আমি কি করছি, আচ্ছা হ্যাঁ, প্রাপ্য আমি ডেবিট দিছিলাম, প্রাপ্য আমার ক্রেডিট করতে হবে, ভুলটা ঠিক করতে হবে।
আর বিক্রয় আমি ক্রেডিট দিছিলাম, ক্রেডিটটা আমার ডেবিট করে সংশোধন করতে হবে। তো দেখো তার মানে আমার ডেবিট সাইড কোনটা আসলো, উত্তোলন ডেবিট, বিক্রয় ডেবিট, ক্রয় ক্রেডিট, প্রাপ্য ক্রেডিট। এই হচ্ছে আমার সংশোধনী দাখিল। এই যে দেখো উত্তোলন ডেবিট, বিক্রয় ডেবিট, ক্রয় ক্রেডিট, প্রাপ্য ক্রেডিট। মিলছে? মাথায় ঢুকছে? ওকে ফাইন। এখন আসো, এই যে দেখো এখানে বলছে জনাব আলমের নিকট বাকিতে পণ্য বিক্রয় ভুলবশত ক্রয় ফেরত বইতে লিপিবদ্ধ করা হয়েছে। তো বাকিতে পণ্য বিক্রয় যাবে দেখি, এই যে একটু আগে বললাম যে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ প্রাপ্য ডেবিট, প্রাপ্য ডেবিট আর বিক্রয় ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, এটা হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় জাবেদা। আমি কি করছি, ভুল বশত ক্রয় ফেরত বইতে লিপিবদ্ধ করেছি। হ্যাঁ, তো ক্রয় ফেরতের জাবেদা কি, ক্রয় ফেরতের জাবেদা কি, যে ক্রয় ফেরত, ক্রয় ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট, ক্রয় ফেরত ক্রেডিট। হ্যাঁ, তো এখানে বলছে যে জনাব আলমের নিকট বাকিতে পণ্য বিক্রয় ৮,০০০ টাকা, বাকিতে পণ্য বিক্রয় ৮,০০০ টাকা ভুলবশত ক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে। তো আমি ভাবছি যে এটা ক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে। তো আমার ঠিক করতে হবে, ঠিক করতে হবে কিভাবে, ঠিক করতে হবে হচ্ছে, তার মানে এটা বাকিতে পণ্য বিক্রয়, বিক্রয়কে আমার ঠিক করতে হবে। তো ঠিক জাবেদা ছিল বিক্রয় হিসাব ক্রেডিট আর প্রাপ্য হিসাব ডেবিট। তো এখানে ক্রয় ফেরতটাকে আমার ডেবিট বানাতে হবে। হ্যাঁ, ক্রয় ফেরতটাকে আগে ডেবিট বানাতে হবে। তো ডেবিট বানাও, এই যে ক্রয় ফেরতটা আমার ডেবিট বানাইছি, বা বহি ফেরত, বহি ফেরতের আর এক নাম হচ্ছে ক্রয় ফেরত। হ্যাঁ, ক্রয় ফেরত। আর বিক্রয় হিসাব, এই যে বিক্রয় হিসাবটা ক্রেডিট আমার হওয়ার দরকার ছিল, বিক্রয় হিসাবটা আমরা ক্রেডিট করলাম। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে প্রাপ্য হিসাব আর ক্রয় হিসাবটা কোথায় গেল? দেখো এখানে বলছে যে জনাব আলমের নিকট বাকিতে পণ্য বিক্রয় ভুলবশত ক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে। এখানে কনসার্ন কিন্তু বাকিতে পণ্য বিক্রয়টা। হ্যাঁ, বাকিতে পণ্য বিক্রয় কার কাছে করছে? জনাব আলমের নিকট করছে। তো এখানে প্রাপ্য হিসাব ডেবিট কোনো সমস্যা নাই, জনাব আলমের নিকট বিক্রি করছে। এখানে সমস্যা হয়েছে যে বিক্রয়টা ক্রয় ফেরতে লিপিবদ্ধ করা হয়েছে। তো আমার ফোকাস থাকবে বিক্রয় এবং ক্রয় ফেরতের উপর, বাকিগুলো ম্যাটার না। বাকিগুলো একটা ঠিক করলেও আর একটা অটো ঠিক হয়ে যাবে। অর্থাৎ বিক্রয় আমি ক্রেডিট করার মানে হচ্ছে এখানে প্রাপ্য হিসাব ডেবিট আছে। ঠিক আছে, বিক্রয় আমি ক্রেডিট করার মানে হচ্ছে এখানে প্রাপ্য হিসাব ডেবিট আছে। আর ক্রয় ফেরত আমি ডেবিট করে দেওয়ার মানে হচ্ছে এখানে অটো ক্রয় হিসাব কেটে গেল, ক্রয় হিসাব কেটে গেল। ঠিক আছে, তো এখানে আমার ফোকাস দিতে হবে যে জনাব আলমের নিকট পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রয় করলে বিক্রয় যদি আমি ঠিক লিখি তাহলে প্রাপ্য হিসাব আর ম্যাটার করতেছে না, প্রাপ্য হিসাব অটো ঠিক আছে। হ্যাঁ, আর আমি যদি ক্রয় ফেরত আমি কাউন্ট করি তাহলে আমার এর সাথে ক্রয় অবশ্যই অন্তর্ভুক্ত আছে। তাই ক্রয় ফেরত এবং বিক্রয় এই দুইটা জিনিসের উপর আমার ফোকাস দিতে হবে, এবং এই দুইটা জিনিস ঠিক হলে বাকি দুইটা জিনিস অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো বিক্রয় ক্রেডিট করার দরকার ছিল, আমি বিক্রয় ক্রেডিট করলাম। আর ক্রয় ফেরত যেহেতু আমি ভুলে ক্রেডিট করে ফেলছি, তো ক্রয় ফেরত বইতে যেহেতু আমি লিপিবদ্ধ করে ফেলছি, তো ক্রেডিটটাকে আমি ডেবিট দিয়ে ক্রয় ফেরতটাকে আমি ভ্যানিশ করে দিব। তো ক্রয় ফেরতের সাথে ক্রয়ও ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, আর বিক্রয়কে আমি অন্তর্ভুক্ত করার মাধ্যমে অটো প্রাপ্য হিসাব ঠিক হয়ে যাবে। তো প্রাপ্য হিসাব এখানে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে বিক্রয় আর ক্রয় ফেরত। তাই বই ফেরত হিসাব ডেবিট বা ক্রয় ফেরত হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। মাথা ঢুকছে? ঢুকলো মাথায়? ওকে, আচ্ছা। তারপরে তারপরে হচ্ছে 4 নাম্বার, তাই তো, সালামের নিকট হতে ধারে 10,000 টাকার পণ্য ক্রয় ভুলবশত বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে। তো এখানে দেখো এক পণ্য ক্রয় বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, তো এখানে সবকিছু ইনক্লুডেড হবে। হ্যাঁ, পণ্য ক্রয় বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। সালামের নিকট থেকে ধারে পণ্য ক্রয় যাবে দেখি ক্রোপা, ক্রোপা। হ্যাঁ, ক্রয় হিসাব ডেবিট, ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। কিন্তু আমি ভাবছি কি বিক্রয় বইতে যেহেতু লিপিবদ্ধ করা হয়েছে তার মানে কি, আমি ভাবছি মনে হয় এটা বাকিতে বিক্রয়। তো আমি কি জাবেদা দিছি, আমি জাবেদা দিছি হচ্ছে
বাকিতে বিক্রয় যেহেতু ভাবছি তাহলে আমি জাবেদা দিছি হচ্ছে দেবী, হ্যাঁ, দেনাদার ডেবিট, ডেবিট আর বিক্রয় ক্রেডিট, বিক্রয় ক্রেডিট। তো এটা আগে লিখবা, ক্রয় ডেবিট, প্রদেয় ক্রেডিট। তো আমার ঠিক করতে হবে হচ্ছে এই জিনিসটা, দেনাদার ডেবিটটারে ক্রেডিট করতে হবে আর বিক্রয় ক্রেডিটটারে ডেবিট করতে হবে। মানে আমার ডেবিট কোনগুলা, ক্রয় ডেবিট, বিক্রয় ডেবিট, দেনাদার ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। তো দেখো ঠিক আছে কিনা, বিক্রয় ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। মাথায় ঢুকলো? তো দেখো এখানে আমরা চারটায় কেন ইনক্লুড করলাম, কারণ এখানে সালামের নিকট হতে ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় বিক্রয় বতে লিপিবদ্ধ করা হয়েছে। তার মানে দুইটা জিনিসই তোমার ইনক্লুড করতে হবে, যেটা ঠিক যাবে না সেটাও ইনক্লুড করতে হবে, প্লাস যেখানে ভুল হয়েছে সেটাও তোমার ইনক্লুড করতে হবে। তো এই দুইটা জিনিসই তোমার কাউন্ট করতে হবে, ঠিক আছে? তো এখানে ভুল সংশোধনী জাবেদাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে এখন আমরা যে টাইপের ম্যাথটা করব সেটা হচ্ছে নির্দিষ্ট তারিখে রেয়ামিল প্রস্তুত বা তৈরি করো। তো রেয়ামিলে তোমার প্রধান বিষয় হচ্ছে তোমার কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, এটা তোমাকে বুঝতে হবে। তো তোমাদেরকে আমি যদি একটু শর্ট রিভিউ দিয়ে নিই যে রেয়ামিলে ডেবিট ক্রেডিট কিভাবে বুঝবা। সম্পদ এবং ব্যয়, সম্পদ এবং ব্যয় সবসময় ডেবিট হবে। আয় দায় মালিকানা সত্ত্ব, আয় দায় আর মালিকানা সত্ত্ব ক্রেডিট হবে। সকল ধরনের প্রাপ্তি ক্রেডিট হবে, সকল ধরনের প্রাপ্তি ক্রেডিট হবে, সকল ধরনের প্রদত্ত ডেবিট হবে, সকল ধরনের প্রদত্ত ডেবিট হবে। এবং আয়ের এই চারটা জিনিস মাথায় রাখতে হবে যে বকেয়া খরচ, বকেয়া খরচ হচ্ছে চলতি দায়, তার মানে এটা ক্রেডিট। আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, এটাও ক্রেডিট। অগ্রিম খরচ হচ্ছে তোমার চলতি সম্পদ, এটা হচ্ছে ডেবিট। অগ্রিম খরচ হচ্ছে তোমার চলতি সম্পদ, ডেবিট। আর হচ্ছে আর কি বাকি থাকে, বকেয়া খরচ, অগ্রিম খরচ, অগ্রিম আয়, বকেয়া আয়। বকেয়া আয় হচ্ছে তোমার সম্পদ, এটাও ডেবিট, এটাও ডেবিট। আর সকল প্রকার ক্রেডিট জেরের সুদ ডেবিট এবং সকল প্রকার ডেবিট জেরের সুদ ক্রেডিট এবং সকল ধরনের সঞ্চিতি ক্রেডিট, পাওনাদারের বার্তা সঞ্চিতি ডেবিট। তোমাদের এক নজরে একটু আমি রিক্যাপ করে দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে রেয়ামিল প্রস্তুত করতে বসে নগদ ডেবিট, প্রারম্ভিক মজুর ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, সরঞ্জাম হচ্ছে ডেবিট। কেন ডেবিট কেন ক্রেডিট আমি এক নজরে বলে দিই। নগদ সম্পদ তাই ডেবিট, প্রারম্ভিক মজুদ পণ্য ব্যয় তাই ডেবিট, প্রাপ্য হিসাব সম্পদ তাই ডেবিট, সরঞ্জাম সম্পদ তাই ডেবিট, প্রদেয় হিসাব দায় তাই ক্রেডিট, হ্যাঁ, সমাপ্তি মজুদ তোমার ব্যয় তাই ডেবিট, মূলধন মালিকানা সত্ত্ব ক্রেডিট, বিক্রয় আয় তাই ক্রেডিট, ক্রয় হচ্ছে ডেবিট, নোট বাট্টাকরণের জন্য দায় ক্রেডিট, বেতন খরচ ডেবিট। তো ডেবিট ক্রেডিট নির্ণয় করে ফেলো। এই যে রেওয়ামিলে তোমার এইভাবে ঘর প্রস্তুত করবা, ক্রমিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো নগদ 1 থেকে 9 পর্যন্ত সব লিখে ফেলবে, এখানে সবই তোমার আসবে। 31 ডিসেম্বর তারিখের আছে। তো রেওয়ামিলে কি কি অন্তর্ভুক্ত হয় না সেটা আমরা অলরেডি জানি যে 1 তারিখের হাতে নগদ, 1 তারিখের ব্যাংক জমা, 1 তারিখের প্রাপ্য হিসাব, 1 তারিখের প্রদেয় হিসাব, কোনো কিছুই আসে না। আর সব ধরনের দায় আসে না, আর লাস্টের মজুদ পণ্যগুলো আসে না, ঠিক আছে? তো এখানে নগদান দেখো ডেবিট, প্রারম্ভিক মজুদ ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, সরঞ্জাম ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, মূলধন ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, ক্রয় ডেবিট, বেতন খরচ ডেবিট। কারণ এগুলো হচ্ছে ব্যয়, আমি একটু পাশে লিখে দিই। এগুলো হচ্ছে সম্পদ, নগদ সম্পদ তাই ডেবিট, প্রারম্ভিক মজুদ পণ্য ব্যয় তাই ডেবিট, প্রাপ্য হিসাব সম্পদ তাই ডেবিট, সরঞ্জাম সম্পদ তাই ডেবিট, প্রদেয় হিসাব দায় তাই ডেবিট, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব ক্রেডিট, বিক্রয় হচ্ছে আয় তাই ক্রেডিট, ক্রয় হচ্ছে খরচ বা ব্যয়, ঠিক আছে? তারপর হচ্ছে ক্রয়কে অন্তর্ভুক্ত করে একটি রেওয়ামিল তৈরি করো। আচ্ছা, ক্রয়কে অন্তর্ভুক্ত করে একটি রেওয়ামিল তৈরি করতে বলছে। তো এখানে আমরা রেওয়ামিলটা ডিরেক্ট যাই, রেওয়ামিলে ডিরেক্ট গেলে বুঝবো। মূলধন ক্রেডিট, ভূমি একটা সম্পদ তাই ডেবিট দিকে বসাইছে, ইজারা সম্পত্তি তোমার ডেবিট দিকে বসাইছে, অফিস সরঞ্জাম সম্পদ তাই ডেবিট, প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিট, অবচয় ডেবিট, কুঋণ সঞ্চিতি
কুরিন সঞ্চিতি হচ্ছে সকল ধরনের সঞ্চিতি ক্রেডিট, তাই ক্রেডিট দিকে গেছে। শেয়ার অধিহার, শেয়ার অধিহার হচ্ছে ক্রেডিট, শেয়ার অধিহার হচ্ছে ক্রেডিট, কারণ এটা হচ্ছে এক ধরনের আয়। আর শেয়ার অবহার হচ্ছে ডেবিট, এটা হচ্ছে এক ধরনের ব্যয়। অবহার থাকলে এটা ডেবিট হতো, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবা। ঋণ, ঋণ মানে দায়, ক্রেডিট। বিক্রয় ক্রেডিট, অফিস খরচ ডেবিট, আগুনে বিনষ্ট পণ্য ডেবিট, নগদ ও ব্যাংক জমা 45,000 টাকা ডেবিট। আর ক্রয় হিসাব 1,90,000 টাকা ডেবিট। ক্রয় হিসাব যেহেতু ব্যয় তাই 1,90,000 টাকা ডেবিট হলো। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে ক্রয়কে অন্তর্ভুক্ত করে একটি রেয়ামিল তৈরি করো। তো এখানে আছে সমন্বিত ক্রয়, হ্যাঁ, 1,75,000 টাকা আছে। আর সমন্বিত ক্রয় 1,75,000 টাকা আছে, আর 1,75,000 টাকা আছে। আর ক্রয় এখানে আলাদা ভাবে দেওয়া নাই, ক্রয় হিসেবে আলাদাভাবে দেওয়া নাই, ক্রয়কে অন্তর্ভুক্ত করে একটি রেয়ামিল তৈরি করতে বলছে। তো সমন্বিত ক্রয়ের সিস্টেম কি? সমন্বিত ক্রয় বের করার যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। তো প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য সমান সমান সমন্বিত ক্রয়। তো প্রারম্ভিক মজুত পণ্য কত ছিল? 25,000 টাকা, 25,000 টাকা। সমাপনী মজুত পণ্য কত? সমাপনী মজুত পণ্য হচ্ছে 40,000 টাকা, 40,000 টাকা। আর সমন্বিত ক্রয় কত? 1,75,000 টাকা, 1,75,000 টাকা। এখন আমার ক্রয়ের পরিমাণটা বের করতে হবে, ঠিক আছে? তো ক্রয়ের পরিমাণটা বের করতে হবে। তো 25,000-এর সাথে ক্রয় যোগ করে সম্পন্ন মজুত পণ্য 40,000 যদি বাদ দাও তাহলে হচ্ছে 1,75,000 টাকা থাকে। তো এটা উল্টায় যাবে, এখানে মাইনাসেরটা যেহেতু সম্পন্ন মজুত পণ্য মাইনাস, তো 1,75,000-এর সাথে 40,000 যোগ হবে, যোগ হয়ে প্রারম্ভিক মজুত পণ্য যেহেতু প্লাস এটা মাইনাস যাবে। তো 1,75,000 যোগ 25,000, তো আমরা একটু ক্যালকুলেটর দিয়ে দেখি হিসাব করে। 1,75,000 যোগ 25,000 মাইনাস, আচ্ছা সরি, যোগ 25,000 না, 1,75,000 যোগ 40,000, মাইনাসটা প্লাস হয়ে যাবে, হ্যাঁ, যোগ 40,000 মাইনাস 25,000 কত? 1,90,000 টাকা। এই যে ক্রয় হচ্ছে 1,90,000 টাকা। তো ক্রয়টা অন্তর্ভুক্ত করছে, এই যে ক্রয় হিসাব হচ্ছে 1,90,000 টাকা। তোমরা টিকায় দেখায় দিবা যে কিভাবে ক্রয় হিসাবটা তোমরা বের করছো, ঠিক আছে? তো এখানে সমন্বিত ক্রয় কিন্তু ইনক্লুডেড হবে না, সমন্বিত ক্রয় রেয়ামিলে আসে না, সমাপনী মজুত পণ্য রেয়ামিলে আসে না, শুধু ক্রয়টা আসে রেয়ামিলে, ঠিক আছে? ক্রয়টা আসে। তো ক্রয়টা আমরা এভাবে বের করব, ওকে? আর বাকিগুলো তো এখানে আছেই, সমন্বিত সমাপনী মজুত পণ্য তো এমনি তো আসবে না। আর বাকিগুলো ওইভাবে আমরা ডেবিট ক্রেডিট করে সিস্টেম করে দিলাম, হ্যাঁ। আর এখানে হচ্ছে সমাপনী, এখানে নগদ ও ব্যাংক জমা কিন্তু সমাপনীটা আসে কিন্তু প্রারম্ভিকটা আসে না, ঠিক আছে? তো এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন, সমন্বিত ক্রয়ের বিষয়টা মাথায় রাখবা যে সমন্বিত ক্রয় রেয়ামিলে আসে না, কিন্তু সমন্বিত ক্রয়ের মধ্যে ক্রয়টা আসে। তো ক্রয়টা আমরা কিভাবে বের করব? প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মানে সমাপনী মজুত পণ্য, এই সূত্র বের করে এখানে মাইনাস, যেহেতু সমাপনী মজুত পণ্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই 1,75,000-এর সাথে 40,000 যোগ করব আর 25,000 মাইনাস করব, মাইনাস করলে আমরা 1,90,000 টাকা পেয়ে যাব। তো 1,90,000 যোগ 25,000 মাইনাস 40,000 সমান 1,75,000 টাকা, ঠিক আছে? তো এইভাবে আমরা রেয়ামিল প্রস্তুত করব। তো রেয়ামিলে সবসময় ডেবিট সাইড ক্রেডিট সাইডের সাথে মিলে যাবে, এটার মতো শান্তি পৃথিবীতে কোথাও নাই, ঠিক আছে? তো মূলধন যেহেতু মালিকানা সত্ত্বের মধ্যে পড়তেছে তাই ক্রেডিট, ভূমি হচ্ছে এক ধরনের সম্পদ তাই ডেবিট, ইজারা সম্পত্তি সম্পদ ডেবিট, অফিস সরঞ্জাম সম্পদ ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য ব্যয় তাই ডেবিট, অবচয় তোমার একটা খরচ তাই ডেবিট, কুরিন সঞ্চিতি সকল ধরনের সঞ্চিতি ক্রেডিট, শেয়ার অধিহার হলে ক্রেডিট, আমি বলছি, ঋণ হচ্ছে দায় তাই ক্রেডিট, বিক্রয় হচ্ছে আয় তাই ক্রেডিট, অফিস খরচ হচ্ছে তোমার ব্যয় ডেবিট, আগুনে বিনষ্ট পণ্য তোমার ক্ষতি ডেবিট, নগদ ও ব্যাংক জমা হচ্ছে তোমার এক ধরনের সম্পদ ডেবিট, আর ক্রয় হিসাব হচ্ছে ব্যয় তাই ডেবিট, হ্যাঁ। তারপর আরেকটা আমরা সলভ করে ফেলি, জনাব জোহা ট্রেডার্সের একটি রেয়ামিল তৈরি করো। তো এখানে কি কি আসবে না সেটাকে দেখি।
সমাপনী মজুত পণ্য আসবে না। তারপরে আবার কোথায় নাচানাচি করে, এই যে সমাপনী মজুত পণ্য আসবে না। তারপর আর কি আসবে না, মনিহারি মজুদও আসবে না, নগদ তহবিল আসবে না, সম্ভাব্য দায় আসবে না। ঠিক আছে, তাহলে কি কি আসবে না, মজুত পণ্য দুইটা আসবে না, আর বাকিগুলো আমার কাউন্ট করতে হবে। হ্যাঁ, তো এগুলো সব একটা না, এই চারটা বাদে বাকিগুলো একটা না লিখে ফেলো। এই যে সুনাম, সুনাম, সুনাম হচ্ছে ডেবিট। হ্যাঁ, সুনাম হচ্ছে এক ধরনের সম্পদ, তাই ডেবিট। প্রদত্ত ঋণ, ঋণ হচ্ছে ক্রেডিট, কিন্তু প্রদত্ত কথাটা থাকলেই ডেবিট হবে। আমি কি বলছি যে সকল প্রকার প্রদত্ত ডেবিট, আমি তোমার শুরুর দিকের ম্যাথ করার সময় বলছিলাম সকল প্রকার প্রদত্ত ডেবিট, তা ডেবিট হয়েছে। নগদ তহবিল শেষেরটা আসছে ডেবিট, নগদ তহবিল যেহেতু সম্পদ। বিক্রয় পরিবহন একটা খরচ, তাই ডেবিট। ক্রয় ফেরত, ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত হবে ক্রেডিট, ক্রয় যদি ডেবিট হয় ক্রয় ফেরত হবে ক্রেডিট। ঠিক আছে, ক্রয়ের ফেরত হচ্ছে ক্রেডিট, ক্রয় ডেবিট হলে ক্রয় ফেরত ক্রেডিট, আর বিক্রয় যদি ক্রেডিট হয় বিক্রয় ফেরত হবে ডেবিট। প্রাপ্য, এটা হচ্ছে চলতি সম্পদ, ডেবিট। মূলধন ক্রেডিট, ক্রয় ডেবিট, একটা খরচ, মজুত পণ্য একটা খরচ, ডেবিট। অনুপার্জিত আয়, এটা হচ্ছে অগ্রিম আয়ের অপর নাম, আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, এটা হচ্ছে ক্রেডিট, অগ্রিম আয়ের অপর নাম। ঠিক আছে, মনিহারি মজুদ, দেখো 1 তারিখেরটা আসছে, হ্যাঁ 31 তারিখেরটা কিন্তু আসেনি। তো মনিহারি মজুদ তোমার মজুদ করে রাখছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে তোমার ব্যয়, তো এটা হচ্ছে ডেবিট হবে, এটা বিক্রয় হচ্ছে ক্রেডিট। খরচের বকেয়া হচ্ছে চলতি দায়, ক্রেডিট। খরচের বকেয়া হচ্ছে চলতি দায়, হ্যাঁ বেতন হচ্ছে খরচ, খরচের বকেয়া চলতি দায়, তাই ক্রেডিট হয়েছে। উত্তোলন হচ্ছে ডেবিট। শিক্ষানবিশ স্যালামি, স্যালামি হচ্ছে আয়, তাই হচ্ছে ক্রেডিট হয়েছে। আর এখানে যদি ভাতা থাকতো তাহলে ডেবিট হতো। আসবাবপত্র হচ্ছে ডেবিট, আসবাবপত্র সম্পদ, কলকব্জা সম্পদ। আর দেখো এখানে ডেবিট ক্রেডিট সাইড মিলেনি, তো যতটা যেখানে মিলেনি সেখানে অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিছে। তো ক্রেডিট সাইডে 5,000 টাকা কম আছে, তাই 5,000 টাকা ক্রেডিট সাইডে দিয়ে আমরা মিলাই দিব। হ্যাঁ, তো অনিশ্চিত হিসাবের জন্য তোমরা এক লাইন একটু ফাঁকা রাখবা নিচে, যেন একটা এন্ট্রি তুমি বসাতে পারো। এক লাইন একটু ফাঁকা রেখে তারপর এইভাবে তুমি ক্লোজ টানবা হিসাব। হ্যাঁ, তো যখন দেখবা যে কোনো ছোট একটা অ্যামাউন্ট তোমার গরমিল হচ্ছে, তখন অনিশ্চিত হিসাবটা ওই সাইডে দেখায় তুমি বসায় দিবা। আচ্ছা, এখন আমরা টাইপ 2 এর ম্যাথটা সলভ করব, সেটা হচ্ছে সংশোধিত রেওয়ামিল বা সঠিক রেওয়ামিল প্রস্তুত করো। তো সংশোধিত রেওয়ামিলে যেগুলো ভুল হয়েছে সেগুলো আমরা কারেক্ট করব। ক্রয় হিসাবের যোগফল 8,000 টাকা বেশি দেখানো হয়েছে, তো ক্রয় হিসাবের যোগফল 8,000 টাকা কম দেখাতে হবে। যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 7,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত করা হয়েছে, তো এটা আবার যন্ত্রপাতির মধ্যে দিতে হবে। তো যেটা যেটা সমস্যা সেটাই স্টার্ট দিয়ে ফেলো। প্রদেয় হিসাব পরিশোধ 10,000 টাকা ভুল ক্রমে প্রদেয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। কি বলছে যে প্রদেয় হিসাব পরিশোধ, পরিশোধ মানে কি, প্রদেয় হিসাব কমে গেছে কিন্তু প্রদেয় হিসাবে ক্রেডিট করা হয়েছে, তার মানে প্রদেয় হিসাবকে ঠিক করতে হবে। তো প্রদেয় হিসাব কই, এর প্রদেয় হিসাবকে ঠিক করতে হবে। আসবাবপত্র বিক্রয়, বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে, তো আসবাবপত্র বিক্রয় দুইটাই ঠিক করা লাগবে। হ্যাঁ, তো চলো আমরা সংশোধিত রেওয়ামিলটা একটু দেখে আসি। প্রথমে কি বলছে যে ক্রয় হিসেবে যোগফল 8,000 টাকা বেশি দেখানো হয়েছে, তো প্রথমে ক্রয় হিসাবটা ঠিক করব। 8,000 টাকা বেশি দেখানো হয়েছে, তার মানে 8,000 টাকা কম দেখাতে হবে, তো 8,000 টাকা মাইনাস দিয়ে তোমার ক্রয় হিসাব ডেবিটে 1,72,000 টাকা হলো। তারপরে বিক্রয়ের পাশে স্টার আছে, বিক্রয়ের কি দেখি সমস্যা হয়েছে, বিক্রয় বলছে আসবাবপত্র বিক্রয়, বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে। আসবাবপত্র বিক্রয়, বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে, তার মানে বিক্রয় 5,000 টাকা বেশি দেখানো হয়েছে। তো যেহেতু বেশি দেখানো হয়েছে তার মানে তোমার 5,000 টাকা কম করতে হবে, তার মানে 5,000 টাকা মাইনাস দিতে হবে। তো যে বিক্রয় থেকে 5,000 টাকা মাইনাস দিয়ে দিলাম। তারপরে কি হয়েছে, যন্ত্রপাতি, যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এটা মজুরি যেহেতু অন্তর্ভুক্ত করা হয়েছে, তো এটা যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় যন্ত্রপাতির সাথে যোগ করে দেখাতে হবে। তো যন্ত্রপাতি কত ছিল, 1 2 3 4 4 নাম্বার, 1 2 3 4, 1 লক্ষ টাকা। তো যন্ত্রপাতি তোমরা কি করবা, 1 লক্ষর সাথে 7,000 যোগ দিয়ে দেখাবা, 1 লক্ষর সাথে 7,000 যোগ দিয়ে দেখাবা। ঠিক আছে, তারপরে
তারপরে কি প্রদেয় হিসাব আর প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাবে কি হয়েছে, প্রাপ্য হিসাবে কিছুই হয়নি, ভুল হয়েছে হচ্ছে প্রদেয় হিসাবে। প্রদেয় হিসাবে কি হয়েছে, প্রদেয় হিসাব পরিশোধ 10,000 টাকা ভুল ক্রমে প্রদেয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। তো এখানে 10,000 টাকা যেহেতু ভুল ক্রমে ক্রেডিট করা হয়েছে, কিন্তু এটা পরিশোধ করা হয়েছে, মানে প্রদেয় হিসাব কমায় দিছে। তো আমরা জানি প্রদেয় হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট আর হ্রাস পেলে ডেবিট। তো আমার হ্রাস করতে হবে, মানে 10,000 টাকা কমাতে হবে। তো 10,000 টাকা মাইনাস করো, 10,000 টাকা মাইনাস করলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে 10,000 টাকার বদলে 20,000 টাকা হবে। কেন হবে আমি বলতেছি। এই যে প্রদেয় হিসাব কত, 30,000 টাকা, এখানে বলছে 10,000 টাকা ভুলক্রমে প্রদেয় হিসাব ক্রেডিট করা হয়েছে। এখানে একটু ভালো মতো বোঝার ব্যাপার আছে। 30,000 টাকা প্রদেয় হিসাব। হ্যাঁ, তো এই প্রদেয় হিসাবের মধ্যে প্রদেয় হিসাব পরিশোধ, পরিশোধ তো 10,000 টাকা করে দিছে। হ্যাঁ, এর মধ্যে 10,000 টাকা আমি পরিশোধ করে দিছি, পরিশোধ করে দিছি। কিন্তু এই 10,000 টাকাকে আমি ওই প্রদেয় হিসাব থেকে মাইনাস না দিয়ে আমি কি করছি, 10,000 টাকারও বাড়াই দিছি। তো যে 10,000 টাকা বাড়াইছি ওইটা আগে মাইনাস করতে হবে, 10,000 টাকা মাইনাস করতে হবে। তারপরে যেটা মাইনাস করার কথা ছিল সেটা মাইনাস করতে হবে, অর্থাৎ ডাবল হয়ে যাবে। ঠিক আছে, তোমরা হয়তো বা বুঝোনি, আবার বোঝাচ্ছি। ধরো তোমাকে আমার 5,000 টাকা দেওয়ার কথা ছিল। হ্যাঁ, 5,000 টাকা দেওয়ার কথা ছিল। তো আমি 5,000 টাকা তো আমি দেইনি, 5,000 টাকা তো আমি দেইনি। 5,000 টাকা না দিয়ে আরো 5,000 টাকা আমি তোমার থেকে নিলাম। হ্যাঁ, তো আরো 5,000 টাকা আমি তোমার কাছ থেকে নিলাম। তার মানে এখন তুমি টোটাল আমার কাছে কত টাকা পাবা, 10,000 টাকা পাবা। তো তোমার ঠিক করতে গেলে, আমি যখন ঠিক করতে যাব, তার মানে আমি তোমাকে যদি 5,000 টাকাই দিই তাহলে কি হবে, হবে না। তো 5,000 টাকা তোমার থেকে আমি অলরেডি পাই। হ্যাঁ, তো 5,000 টাকা না দিয়ে আবার তোমার কাছ থেকে 5,000 টাকা দিলাম, তাহলে এখন কি তোমার আমার কাছ থেকে টোটাল 5,000 পাও নাকি 10,000 পাও, 10,000 পাও। তো এখানে সেম কাজটা করা হয়েছে, 10,000 টাকা ভুল কমে প্রদ হিসেবে ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ আমার 10,000 টাকা মাইনাস দেওয়ার কথা ছিল, মাইনাস না দিয়ে আমি আরো প্রদ হিসাব বাড়াই দিছি। হ্যাঁ, বাড়ায় আমি 30,000 করছি। তো আমার তাহলে তোমার ডাবল ডাবল টাকা মাইনাস দিতে হবে, অর্থাৎ 20,000 টাকা মাইনাস দিতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা 20,000 টাকা মাইনাস দিয়েছি। ঠিক আছে, তো 30,000 থেকে 20,000 বাদ গেল প্রদেয় হিসাব ক্রেডিট। তারপরে কি আসবাব, যন্ত্রপাতি আর আসবাবপত্র। যন্ত্রপাতির কি হয়েছে, যন্ত্রপাতি কোথায়, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরি অন্তর্ভুক্ত করা হয়েছে। তো যন্ত্রপাতি তো সংস্থাপন ব্যয় বললাম 7,000 টাকা যোগ দিয়ে দেখাতে হবে, তো এটা তো গেল। আর আসবাবপত্র কি হয়েছে, আসবাবপত্র 5,000 টাকা বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে। হ্যাঁ, তো আসবাবপত্র 5,000 টাকা বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে। তো আসবাবপত্র বিক্রয় যাবে দেখি তোমার নগদান হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ক্রেডিট করার কথা ছিল, তা না করে আমি বিক্রয় হিসেবে ক্রেডিট করছি। তো এক্ষেত্রে আমার আসবাবপত্র থেকে 5,000 মাইনাস করে দিলেই হয়ে যাচ্ছে। আর বিক্রয়টা বিক্রয় থেকে ঠিক করে নেব। এই যে বিক্রয় থেকেও 5,000 মাইনাস দিব এবং আসবাবপত্র থেকেও 5,000 মাইনাস দিব, যেহেতু আসবাবপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। হ্যাঁ, আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা আসবাবপত্র আমি বিক্রি করছি, বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে। তো আসবাবপত্র আমি যখন বিক্রি করব তাহলে 5,000 টাকার আসবাবপত্র আমার কমে যাচ্ছে, তাই যেহেতু কমে যাচ্ছে তাই 5,000 টাকা আমি মাইনাস করলাম 70,000 টাকা থেকে। টোটাল কত হচ্ছে, 65,000 টাকা। তারপরে দেখো কি আছে, মজুরি। তো মজুরিটাও আসবে, মজুরিটাও ঠিক হবে, কারণ এই সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত করা হয়েছে, তা মজুরি থেকেও মাইনাস যাবে। মজুরি থেকেও 7,000 টাকা মাইনাস দিলাম। আর বাকিটা তো বাকিটার মতোই থাকবে। তো সংশোধিত মিলে ডেবিট ক্রেডিট সেমই থাকবে, মূলধন ক্রেডিট ক্রেডিটই থাকবে, ক্রয় ডেবিট ডেবিটই থাকবে, বিক্রয় ক্রেডিট ক্রেডিটই থাকবে, প্রাপ্য হিসাব ডেবিট ডেবিটই থাকবে, প্রদেয় হিসাব ক্রেডিট ক্রেডিটই থাকবে। শুধু যেটা বেশি কম হয়েছে সেটা তোমার ঠিক করে ফেলতে হবে। তো এই হচ্ছে তোমার সংশোধিত রেওয়ামিল। তো আমরা আর একটা সলভ করে আসি। সঠিক রেওয়ামিল তৈরি করতে বলছে। ও, এখানে যেটা করছে এই টাইপের ম্যাথে একটু দেখো, ডেবিটেরটা ক্রেডিটে করছে, ক্রেডিটেরটা ডেবিটে করছে। হ্যাঁ, এটার মধ্যে সমাপনী মজুত পণ্য আসবে না, তাও ইনক্লুড করছে। ঋণ ক্রেডিট ঠিক আছে, মূলধন ক্রেডিট ঠিক আছে, বিক্রয় ক্রেডিট ঠিক আছে, বহি পরিবহন হচ্ছে ডেবিট হবে, এটা ক্রেডিট করছে, তো এটা ভুল দিছে। প্রদেয় হিসাব ক্রেডিট ঠিক আছে, শিক্ষানবিশ সালামে ক্রেডিট ঠিক আছে, প্রাপ্য হিসাব ডেবিট, আসবাবপত্র ডেবিট, বকেয়া বেতন খরচের বকেয়া হচ্ছে চলতি দায়, এটা ক্রেডিট হবে, এটা ডেবিট দিছে, ঠিক করা লাগবে। মজুরি হচ্ছে ডেবিট,
ঠিক আছে, আমদানি শুল্ক ডেবিট, ঠিক আছে, ক্রয় ডেবিট, ঠিক আছে, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, ঠিক আছে। তো বাকিগুলো ঠিক আছে, শুধু এটা ক্রেডিট হবে, এটা বহি পরিবহন, এটা ডেবিট হবে, আর সমাপনী মজুত পণ্য আসবে না। এইভাবে আমরা সঠিক রেমিল তৈরি করব। এই যে মূলধন 30,000 টাকা দিলাম ক্রেডিট, ঋণ ক্রেডিট দিলাম, বিক্রয় বহি পরিবহন দেখো ডেবিটে ঠিক করে দেওয়া হয়েছে, প্রদেয় হিসাব ক্রেডিট দিলাম, শিক্ষানবিশ সালামি ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট, আসবাবপত্র ডেবিট, খরচের বকেয়া দায় এটা ঠিক করছি দেখো চলতি দায়, আর মজুরি হচ্ছে ডেবিট হবে, এটা ব্যয়, আমদানি শুল্ক ব্যয় ডেবিট, ক্রয় ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, আর যেটা বাকি থাকবে সেটা অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিবা। যতটুকু পার্থক্য থাকবে দেখো ক্রেডিট সাইডে 4,000 টাকা পার্থক্য থাকে, তো এটা তোমরা অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিবা। তো এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, দুইটা তো আমি দেখাই দিলাম সংশোধিত রেওয়ামিল, এটা তোমাদের এইচডব্লিউ, তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও, নিছো? আচ্ছা, তো আমরা পরের টাইপে যাই, খতিয়ান উদ্ধৃত দ্বারা রেওয়ামিল প্রস্তুত করো, খতিয়ান উদ্ধৃত দ্বারা রেওয়ামিল প্রস্তুত করো। তো আমরা পরের টাইপে যাই। তো এখানে মেইনলি রেওয়ামিল প্রস্তুত করে বোঝানো হয়েছে, তো এখানে আমরা একটু অ্যানালাইসিস করে ফেলি। ব্যাংক জমা এটা আসবে না, 1 তারিখের ব্যাংক জমা 1 তারিখের হাতে নগদ আসে না, আর কি আসবে না এখানে, হাতে নগদ এটা আসবে না, সমাপনী মজুত পণ্য আছে, সমাপনী মজুত পণ্য নাই, মজুত পণ্য নাই, বাকিগুলো সবই আসবে। হ্যাঁ, স্যালামি, তো আমরা সলভ করে ফেলি। স্যালামি, বিমা স্যালামি হচ্ছে এক ধরনের খরচ, তাই ডেবিট হবে। প্রদত্ত, সকল প্রকার প্রদত্ত থাকলেই চোখ বন্ধ করে ডেবিট, হাতে নগদ শেষেরটা আসবে ডেবিট। প্রাপ্য হিসাব হচ্ছে তোমার সম্পদ, তাই ডেবিট, ক্রয় হচ্ছে খরচ ডেবিট, সকল প্রকার ডেবিট জেরে সুদ ক্রেডিট, বিনিয়োগ হচ্ছে ডেবিট, তাই ডেবিট জেরে সুদ ক্রেডিট হলো। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে খরচ ডেবিট, সকল প্রকার প্রাপ্তি ক্রেডিট, ব্যাংক জমা সুদ, ডেবিট জেরে সুদ ক্রেডিট, মূলধন হচ্ছে ক্রেডিট, আমদানি শুল্ক হচ্ছে ব্যয় ডেবিট, প্রদেয় হিসাব হচ্ছে চলতি দায় ক্রেডিট, বিক্রয় হচ্ছে আয় ক্রেডিট, ব্যাংক জমা হচ্ছে চলতি সম্পদ ডেবিট, বিনিয়োগ সম্পদ ডেবিট, আসবাবপত্র সম্পদ ডেবিট। তো আমরা যোগ করলাম, যোগ করে 2,38,000 টাকা আসলো, এটারও 2,38,000 টাকা আসলো, যেহেতু ডেবিট ক্রেডিট মিলে গেছে আমার হচ্ছে রেওয়ামিল ঠিক। হ্যাঁ, তো আমরা এটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি টেনে দিব। হ্যাঁ, আর তোমাদের এটা এইচডব্লিউ থাকবে, সেম টাইপের ম্যাথ বারবার করাচ্ছি, ডেবিট ক্রেডিট জাস্ট জানা লাগবে আর কিচ্ছু না, জাস্ট ডেবিট ক্রেডিট কোনটা সেটা বোঝা লাগবে। ও আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস বলে দেওয়া ভালো, যে ক্রয় খতিয়ানের জের কিন্তু পাওনাদারের আরেক নাম, এবং বিক্রয় খতিয়ানের জের হচ্ছে দেনাদারের আরেক নাম। তোমাদের কোন একটা ক্লাসে বলছিলাম ক্রয় খতিয়ানের জের পাওনাদারের আরেক নাম, বিক্রয় খতিয়ানের জের দেনাদারের আরেক নাম, আর বহি ফেরত হচ্ছে ক্রয় ফেরতের আরেক নাম। এখানে একটু উল্টায় তোমাকে কনফিউজ করতে যাবে, বাট জিনিসগুলো সেম। আন্ত ফেরত হচ্ছে ক্রয় ফেরতের বিক্রয় ফেরতের আরেক নাম, আন্ত ফেরত হচ্ছে বিক্রয় ফেরতের আরেক নাম, আর খরচের বকেয়া হচ্ছে চলতি দায়। হ্যাঁ, এই তো তোমাদের তো অর্ধেক সলভই করে দিছি। আর ভাতা থাকলে ডেবিট, আর স্যালামি থাকলে ক্রেডিট, তোমাদের সলভ করে দিছি, জাস্ট এইচডব্লিউটা করবো আর কি। হ্যাঁ, আর কোনো কাজ নাই, সলভ করে দিলাম। তারপরে তোমাদের হচ্ছে খতিয়ান থেকে, তোমার এখন আমরা খতিয়ানের অনিশ্চিত হিসাব প্রস্তুত করব। খতিয়ান থেকে তোমার কিন্তু 10 বারের মতো কোশ্চেন আসছে, তো এটা থেকে আমরা অনিশ্চিত হিসাবটা প্রস্তুত করা শিখি। খতিয়ান হিসাব তৈরি করে মনে করো অনিশ্চিত হিসাবের জের 10,800 টাকা, তো খতিয়ান হিসাব এভাবে আমরা তৈরি করব। চলমান জের ছক দিব, অনিশ্চিত হিসাব। তো আমার অনিশ্চিত হিসাব যেখানে যেখানে আসবে, সেখানে আমরা ব্যালেন্স দিব, ঠিক আছে। তো অনিশ্চিত হিসাবের জের কত ছিল, তো এখানে ভুলগুলো দেওয়া আছে, অনিশ্চিত হিসাবের জের বা ব্যালেন্স দেওয়া আছে 10,800 টাকা। তো 10,800 টাকাটা অনিশ্চিত হিসাব আমরা ক্রেডিট সাইডে দিব, যেহেতু অনিশ্চিত হিসাব তাই ক্রেডিট সাইডে 10,800 টাকা আমরা ব্যালেন্স দিলাম। অনিশ্চিত হিসাবের ব্যালেন্স সবসময় ক্রেডিট সাইডে যাবে। হ্যাঁ, তারপরে তোমার কি হবে, অনিশ্চিত হিসাব কোথায় কোথায় আসবে, কমিশন প্রাপ্তি 1,000 টাকা, কমিশন হিসাব ডেবিট করা হয়েছে, তো এইটা কিন্তু অলরেডি আমরা সলভ করছি। অনিশ্চিত হিসাব যেগুলো আসবে, এখানে আসবাবপত্র বিক্রয় এটা আসবে না, আর 6 নাম্বারটা
আসবে না, আর বাকি সবগুলো আসবে। তো 1000 টাকা কমিশন প্রাপ্তি কমিশন হিসাব ডেবিট করা হয়েছে। তো আমার হচ্ছে প্রাপ্ত কমিশন ক্রেডিট আর অনিশ্চিত হিসাব ডেবিট। তো অনিশ্চিত হিসাব ডেবিটে 1000 হবে। তো এই যে দেখো, আচ্ছা এখানে তোমার কত আছে, প্রাপ্ত কমিশন যা প্রাপ্তি যা কমিশন হিসাব ডেবিট করা হয়েছে। ও এখানে 2000 কেন হবে, হওয়ার কথা কি ছিল, প্রাপ্ত কমিশন ক্রেডিট, প্রাপ্ত কমিশন ক্রেডিট কত 1000 টাকা, তাই না, হওয়ার কথা ছিল এটা। কিন্তু আমি করছি কি কমিশন হিসাবকে ডেবিট করছি। তো কমিশন হিসাব আমি তো ক্রেডিট করিনি, উল্টা কমিশন হিসাবকে আমি ডেবিট করছি। তো ক্রেডিট যেহেতু করিনি, কমিশন হিসাবকে ডেবিট করছি, তো আমাকে তো ডেবিটটাকে ক্রেডিট করতে হবে, তাই না। তো কমিশন হিসাব যেটা ডেবিট করছি সেটাকে ক্রেডিটে আরো 1000 টাকা বাড়াতে হবে, আরো 1000 টাকা আমি বাড়াবো, ঠিক আছে। কেন বাড়াবো, কারণ আমার করার কথা ছিল ক্রেডিট, আমি করছি ডেবিট। তো ডেবিটটাকে ক্রেডিট করতে হবে, তো ক্রেডিট করতে হবে, এবং যেটা হওয়ার কথা ছিল সেটা তো ক্রেডিট করতে হবে। তো টোটাল হচ্ছে 2000 টাকা, 2000 টাকা। তো অনিশ্চিত হিসাব ডেবিট আর প্রাপ্ত কমিশন ক্রেডিট 2000 টাকা। তো অনিশ্চিত হিসাব যেহেতু ডেবিট, তাই ডেবিটের ঘরে 2000 টাকা বসলো, এবং এগেইনস্টে কি হবে, প্রাপ্ত কমিশন হিসাব বসবে। হ্যাঁ, তো 10,800 থেকে 2000 ডেবিট বাদ দিলে থাকে 8,800 টাকা। তারপরে কি আসে, বাট্টা মঞ্জুর করছে, বাট্টা হিসেবে স্থানান্তর করা হয়নি, তো বাট্টা হিসেবে স্থানান্তর করো, বাট্টা খরচ হিসাব ডেবিট এবং অনিশ্চিত হিসাব ক্রেডিট। তো এটা ক্রেডিট হবে, যে অনিশ্চিত হিসাব ক্রেডিটের ঘরে 200 টাকা, 200 টাকা, এবং এর এগেইনস্টে কি বাট্টা হিসাব। তো 8,800 ক্রেডিট ছিল, এটাও ক্রেডিট। একটা জিনিস মাথায় রাখবা, যে ক্রেডিট ক্রেডিট যোগ আর ডেবিট ক্রেডিট বিয়োগ, আর ক্রেডিটে ক্রেডিটে যোগ, আর ডেবিট ডেবিটও যোগ, ডেবিট ডেবিট যোগ, ঠিক আছে। তারপরে তোমার বেতন পরিশোধ, বেতন খরচ হিসেবে ডেবিট, রহিম হিসাবে ডেবিট করা হয়েছে। তো রহিম হিসাবে ডেবিট করা হয়েছে, রহিম হিসাব ক্রেডিট করো, ক্রেডিট করে তোমার অনিশ্চিত হিসাব ডেবিট করে দাও। এই যে অনিশ্চিত হিসাব ডেবিট করে দিছো, ডেবিটে টাকা বসাইছো, আর রহিম হিসাব ক্রেডিট করছো, করে 9000, আর 9000 ছিল ক্রেডিট, 5000 মাইনাস দাও, ক্রেডিট ছিল ডেবিট মাইনাস দাও, 9000 ছিল ক্রেডিট, তোমার এখানে আসলো কত ডেবিট, তো 9000 থেকে 5000 মাইনাস দাও। আমি কেন মাইনাস বলছি, কারণ ক্রেডিট আর ডেবিট যদি থাকে তাহলে আমার মাইনাস হবে, 9000 থেকে 5000 গেলে 4000 থাকে। তারপরে 5 নম্বর কি, 4000 টাকা পণ্য করে ক্রয় জেবাদে লেখানো হয়েছে, কিন্তু পাওনাদার খতিয়ানে ওয়াই হিসাবে স্থানান্তর করা হয়নি, তার মানে প্রদেয় হিসাব লেখা হয়নি। হ্যাঁ, তো ক্রয় হিসাব ডেবিট, ক্রয় পাওনাদার হিসাবে স্থানান্তর করা হয়নি, তো পাওনাদার হিসাব ক্রেডিট করো, পাওনাদার হিসাবের এগেইনস্টে তোমার অনিশ্চিত হিসাব ডেবিট হবে। তো অনিশ্চিত হিসাব ডেবিটের ঘরে অ্যামাউন্ট লেখো 4000 টাকা, আর পাওনাদার হিসাব হচ্ছে ক্রেডিট, বিবরণের ঘরে পাওনাদার হিসাব বসবে। তো 4000 এখানে ছিল, আর 4000 ক্রেডিটে ছিল, 4000 ডেবিটে আসলো 4000। তো ডেবিট ক্রেডিট 4000, 4000 মাইনাস গেলে শূন্য থাকে, তো আমার ব্যালেন্স হচ্ছে অনিশ্চিত হিসাবের শূন্য ব্যালেন্স, ঠিক আছে। আচ্ছা, তো একটা তো করাই দিলাম, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, একটা করাই দিছি, এটা তোমরা এইচডব্লিউ করবা, এটা এইচডব্লিউ করবা সেম ভাবে। তোমাদের অ্যানসারটাও আমি এক নজর দেখাই দিই, জাস্ট না দেখে করার চেষ্টা করবা, না বুঝলে অ্যানসার মিলাবা, ঠিক আছে। আচ্ছা, এখানেও সেম অনিশ্চিত হিসাব তৈরি করো বলছে। তো এখানে কি মেশিন সংস্থাপন ব্যয় মজুরি হিসেবে ডেবিট করা হয়েছে, তো মেশিন সংস্থাপন ব্যয় মজুরি হিসেবে ডেবিট করা হয়েছে, তো এটা হবে না, এটা নীতিগত ভুল। ক্রয় বইয়ের যোগফল 1000 টাকা কম দেখানো হয়েছে, 1000 টাকা কম দেখানো হয়েছে, তো 1000 টাকা বেশি দেখাতে হবে, তো 2000 হবে। হ্যাঁ, তো ক্রয় হিসাব ডেবিট আর অনিশ্চিত হিসাব ক্রেডিট। এই যে দেখো ক্রয়, এই যে ক্রয় হিসাব আর অনিশ্চিত হিসাব হচ্ছে ক্রেডিট হয়েছে, ঠিক আছে, অনিশ্চিত হিসাব ক্রেডিট কত হয়েছে, এই যে 1000 টাকা কম দেখানো হয়েছে, ক্রয় বইয়ের যোগফল 1000 টাকা কম দেখানো হয়েছে। আচ্ছা, এখানে এটা ইনক্লুডেড হয়নি, 2 নম্বরটা ইনক্লুডেড হয়নি, এখানে তোমার মেইনলি ডিসেম্বর 31, সবগুলো তো 31, তোমার কোনটা কোনটা ইনক্লুডেড হয়েছে আমরা একটু দেখি। সুদ খরচ
প্রাপ্ত সুদ, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব। তোমার এই যে এটা ইনক্লুডেড হয়েছে, সুদ খরচ, প্রাপ্ত সুদ, এই যে ক্রয় হিসাব, বিক্রয় হিসাব। মেইনলি তোমার এই দুইটা লেনদেন অন্তর্ভুক্ত হয়েছে। তো এটাও অন্তর্ভুক্ত হয়নি, আসবাবপত্র ক্রয় ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, এটাও নীতিগত ভুল, এটা তাই অন্তর্ভুক্ত হয়নি। অনিশ্চিত হিসাবে শুধুমাত্র এক সাইডের ভুলগুলো অন্তর্ভুক্ত হয়, এটাও নীতিগত ভুল। যে মেশিন সংস্থাপন ব্যয় মজুরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, এই দুইটাই নীতিগত ভুল। আর ক্রয় বহির যোগফল 1000 টাকা কম দেখানো হয়েছে, এটা 1000 টাকা কম দেখানো হয়েছে, 1000 টাকা বেশি দেখায় তোমার ঠিক করে দেওয়া যাবে, ঠিক আছে। তো এটা অনিশ্চিত হিসাব হবে না, এখানে যোগফল বিয়োগফলের যদি কোনো কিছু থাকে এটাও অন্তর্ভুক্ত হবে না। এখানে অন্তর্ভুক্ত হবে কোনগুলা? প্রাপ্ত সুদ, সুদ হিসাব ডেবিট করা হয়েছে, তো সুদ হিসাব ক্রেডিট করতে হবে, ক্রেডিট করে এর এগেইনস্টে অনিশ্চিত হিসাব যাবে। আর পণ্য ক্রয় বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, তো পণ্য ক্রয় বিক্রয় হিসাবে যেহেতু লিপিবদ্ধ করা হয়েছে, তো আমরা কি করব? পণ্য ক্রয় ক্রয় হিসাব আগে ডেবিট দিব, এটার এগেইনস্টে তোমার অনিশ্চিত হিসাব দিব। চলো আমরা দেখি। তো প্রথমে আমরা ব্যালেন্স বিডি কত? 10,000 টাকা অনিশ্চিত হিসাব। 10,000 টাকা কোথা থেকে পেলাম? 10,000 টাকা, এই যে ডেবিট জের 10,000 টাকা ধরে উপযুক্ত তথ্য হতে অনিশ্চিত হিসাব তৈরি করো। তো 10,000 টাকা ডেবিট জের বসালাম, ব্যালেন্স বিডি ডেবিট জের বসালাম। বসানোর পরে আমরা হচ্ছে দেখব পরেরটা কি আছে। পরেরটা হচ্ছে সুদ। হ্যাঁ, যে প্রাপ্ত সুদ 3,000 টাকা সুদ হিসাবে ডেবিট করা হয়েছে। তো সুদ হিসাবে ডেবিট করা হয়েছে, করার কথা কি ছিল? প্রাপ্ত সুদ তো ক্রেডিট হবে, তো প্রাপ্ত সুদ ক্রেডিট আগে ঠিক করব। প্রাপ্ত সুদ ক্রেডিট আগে ঠিক করব, ক্রেডিট করে ঠিক করে নেক্সটে এগেইনস্টে আমরা কি দিব? অনিশ্চিত হিসাব দিব। তো অনিশ্চিত হিসাব ডেবিট আর প্রাপ্ত সুদ ক্রেডিট। এই যে প্রাপ্ত সুদ ক্রেডিট আর অনিশ্চিত হিসাবে ডেবিট ঘরে টাকার অ্যামাউন্ট গেছে। তো ডেবিট 10,000 আর 3,000 13,000। হ্যাঁ, তারপরে হাসিবের নিকট থেকে পণ্য ক্রয় ভুলক্রমে বিক্রয় বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে। তো পণ্য ক্রয়, তো ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। হাসিবের নিকট থেকে পণ্য ক্রয়, ক্রয় হিসাবকে আমার ডেবিট করতে হবে। তো ক্রয় হিসাবকে ডেবিট করলে আমার হাসিবের নিকট থেকে পণ্য ক্রয় ভুলক্রমে বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে। তো ক্রয় হিসাবকে ডেবিট করলে অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। তো এখানে দেখো, এই যে ক্রয় হিসাবকে ডেবিট করছে আর অনিশ্চিত হিসাব ক্রেডিট হয়েছে 8,000 টাকা। হ্যাঁ, অনিশ্চিত হিসাব ক্রেডিট হয়েছে 8,000 টাকা। আর কি করতে হবে? বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। তো বিক্রয় হিসাবে যেহেতু লিপিবদ্ধ করা হয়েছে, তার মানে বিক্রয় ক্রেডিট করা হয়েছে। তো বিক্রয়কে আগে ঠিক করতে হবে। তো বিক্রয়কে আমরা ডেবিট করে ঠিক করব, বিক্রয় ডেবিট। তো বিক্রয়কে ডেবিট করলে আমার অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। তা বিক্রয়ের এগেইনস্টে অনিশ্চিত হিসাবও ক্রেডিট। তো 8,000 টাকা ক্রেডিট করলে 8,000 মাইনাস 8,000 জিরো থাকে, জিরো ব্যালেন্স থাকে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার অনিশ্চিত হিসাব। এখন ভালো করে লক্ষ্য করো, এটা খুবই ইম্পর্টেন্ট। এই অনিশ্চিত হিসাব থেকে তেমন একটা আসে না, বাট আসলেও কম আসে। এখন ইম্পর্টেন্ট জিনিস ধরতে হবে, চলতি সম্পদ কোনটা আর চলতি দায় কোনটা, পরিমাণ বা পার্থক্য নির্ণয় করো। এরপর আসবে মুনাফা জাতীয় আয় ব্যয়। এটা সব থেকে বেশিরভাগ আসছে যে চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয় করো। হ্যাঁ, তো এটা একটু আমরা দেখি। এর মধ্যে চলতি সম্পদ কোনগুলো আমাকে বুঝতে হবে। নগদ তহবিল চলতি সম্পদ। হ্যাঁ, চলতি সম্পদ। তারপরে হচ্ছে মজুত পণ্য চলতি সম্পদ। তারপর অনুপার্জিত আয় হচ্ছে চলতি দায়। অনুপার্জিত আয় হচ্ছে অগ্রিম আয়ের আর এক নাম, তাই এটা হচ্ছে চলতি দায়। সম্ভাব্য দায় আসবে না, নগদ তহবিল আসবে না, মনিহারি মজুদ আসবে না। হ্যাঁ, মনিহারি মজুদ আসবে না। বেতন খরচের বকে হচ্ছে চলতি দায়। এই তো মোটামুটি আমাদের হয়ে গেছে। তো চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তো চলতি সম্পদ কি কি? এই যে নগদ তহবিল 31 তারিখেরটা, মজুদ পণ্য আসছে আর নগদ তহবিল আসছে। এই যে দেখো চলতি সম্পদ এই দুইটাই। হ্যাঁ, নগদ তহবিল আর মজুদ পণ্য, তো এই দুইটা কেটে দাও। তারপরে হচ্ছে প্রাপ্য হিসাব, মনিহারি মজুদ, এগুলো হচ্ছে চলতি সম্পদ। প্রাপ্য হিসাব করে, আচ্ছা এটা মিস হয়ে গেছে। প্রাপ্য হিসাব আর মনিহারি মজুদ এটাও আসবে চলতি সম্পদ। এখানে যেহেতু চলতি সম্পদ নির্ণয় করতে বলছে, এটা রেওয়া মিলে আসে না, কিন্তু চলতি সম্পদ বা চলতি দায় নির্ণয়ের ক্ষেত্রে আসে। তো মজুদ পণ্য যদি চলতি সম্পদ হয়, মনিহারি মজুদও চলতি সম্পদ। চলতি দায় কোনগুলো? অনুপার্জিত আয় আর বকেয়া বেতন। অনুপার্জিত আয় আর
বকেয়া বেতন। এই যে অনুপার্জিত আয় আর বকেয়া বেতন হচ্ছে চলতি দায়। হ্যাঁ, তো টোটাল দায় হচ্ছে 15,000 টাকা, আর এখানে টোটাল সম্পদ হচ্ছে 62,000 টাকা। তো এই হচ্ছে আমার চলতি সম্পদ ও দায়ের পরিমাণ। সেম ভাবে চলতি সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। চলো আমরা একটু ডিটেক্ট করে ফেলি কোনটা কোনটা চলতি সম্পদ দায়। সম্পত্তি মজুদ চলতি সম্পদ, ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, আসবে না। প্রদেয় হিসাব চলতি দায়, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, বকেয়া বেতন চলতি দায়, খরচের বকেয়া চলতি দায়। এই তো এগুলাই চলতি সম্পদ দুইটা, চলতি দায় দুইটা। দেখি কি আছে। এই যে চলতি সম্পদ দুইটা, প্রাপ্য হিসাব আর সম্পন্ন মজুদ পণ্য, চলতি দায় দুইটা, প্রদেয় হিসাব আর বকেয়া বেতন। তো টোটাল কত হচ্ছে? 29,000 আর 14,000, 43,000, 4,000 আর 6,000, 10,000 টাকা হচ্ছে। তারপরে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো। এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। হ্যাঁ, তো আমরা এখন পরবর্তী ম্যাথ টাইপে চলে যাব। মুনাফা জাতীয় আয় এবং ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এটাও এসেছে তোমার, প্রায় এসেছে। এটা ডাইরেক্ট মুখস্থ করতে হবে এই ম্যাথগুলো। হ্যাঁ, মুনাফা জাতীয় আয় এবং মূলধন জাতীয় আয় ব্যয়। মুনাফা জাতীয় আয় ব্যয় পরিমাণ। তো এখানে বলছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য দেখাও। মুনাফা জাতীয় আয় কোনগুলো? এই যে বিনিয়োগের সুদ, ডেবিট জেরের সুদ, ক্রেডিট, এগুলো মুনাফা জাতীয় আয়। ব্যাংক জমা সুদ, ডেবিট জেরের সুদগুলো সব মুনাফা জাতীয় আয়। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আছে মুনাফা জাতীয় আয়, আর কি আছে? এই যে মুনাফা জাতীয় আয়। তারপরে হচ্ছে বিমা সালামি, মুনাফা জাতীয় ব্যয়, প্রদত্ত বার্তা মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। তো চলো আমরা দেখে নিই কি কি আছে। এই যে বিনিয়োগের সুদ আছে, মুনাফা জাতীয় আয়, কমিশন প্রাপ্তি, সকল প্রকার প্রাপ্তি মুনাফা জাতীয় আয়, ব্যাংক জমার সুদ, ডেবিট জেরের সুদ মুনাফা জাতীয় আয়। তো আমি কি বলছি? সকল প্রকার, এই যে বিনিয়োগ ডেবিট, ব্যাংক জমা ডেবিট, তো সকল প্রকার ডেবিট জেরের সুদ হচ্ছে মুনাফা জাতীয় আয়, এবং সকল প্রকার প্রাপ্তি হচ্ছে মুনাফা জাতীয় আয়। আর বিক্রয়তে মুনাফা জাতীয় আয় এমনি বোঝা যায়। হ্যাঁ, এই যে মুনাফা জাতীয় আয় লিখে দিছি। তো এখানে প্রাপ্তি কোথায় ছিল? প্রাপ্তি 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 কই? কি প্রাপ্তি লেখা আছে? কমিশন প্রাপ্তি। তো কমিশন কোথায়? এখানে কমিশন তো আমি দেখতেছি না। কমিশন প্রাপ্তি ওরা কোথায় পেল? এখানে কমিশন প্রাপ্তি নাই, এখানে কমিশন প্রাপ্তি নাই। তো কমিশন প্রাপ্তি হবে না। হ্যাঁ, কমিশন প্রাপ্তি হবে না। কমিশন প্রাপ্তি ওরা কোথা থেকে নিয়ে আসছে আল্লাহ মাহবুব জানে। 1,000 হবে না। ব্যাংক জমা সুদ ঠিক আছে, বিনিয়োগের সুদ, ব্যাংক জমা সুদ, এটা দুইটা ঠিক আছে। বিনিয়োগের সুদ, ব্যাংক জমা সুদ। কমিশন প্রাপ্তি নাই এখানে কোথাও। কমিশন কোথায় নাই, ওয়ার্ডটাই নাই। তো এই দুইটা ঠিক আছে, মুনাফা জাতীয় আয়, ব্যাংক জমা সুদ, বিক্রয় আর বিনিয়োগের সুদ, এই তিনটা ঠিক আছে। কমিশন প্রাপ্তি নাই, এক্সিস্ট করে না। আর মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে বিমা সালামি। এই যে মুনাফা জাতীয় ব্যয় লিখছি। হ্যাঁ, বিমা সালামি, প্রদত্ত বার্তা মুনাফা জাতীয় ব্যয়। ওকে, এই যে বিমা সালামি, প্রদত্ত বার্তা, ক্রয়, প্রারম্ভিক মজুদ, আমদানি শুল্ক, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, ক্রয়, এই যে মুনাফা জাতীয় ব্যয়, প্রারম্ভিক মজুদ, এটা মুনাফা জাতীয় ব্যয়, আমদানি শুল্ক মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। তো যেহেতু একটা খরচ, যেগুলোই খরচ সেটাই মুনাফা জাতীয় ব্যয়, আর যেগুলো হচ্ছে তোমার আয় সেটাই হচ্ছে মুনাফা জাতীয় আয়। এখানে পার্থক্য দেখাতে বলছে। তো মুনাফা জাতীয় আয় কত? 80,500। আর মুনাফা জাতীয় ব্যয় কত? মানে এতগুলো শূন্য কেন? 62,000 হওয়ার কথা, 62,000। তো 80,500 থেকে 62,000 বাদ দিলে 18,500 টাকা থাকে। তো পার্থক্য হচ্ছে 80,500 মাইনাস 62,000, 18,500 হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তো এইভাবে মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ণয় করে ফেলবা। এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। তা আমি একটু বলে দিই কি কি হবে। এই যে মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়, এটা আয়, এটা ব্যয়। ঠিক আছে, ব্যয়, এই তো এগুলাই। তো এটা তোমরা নির্ণয় করবা, নির্ণয় করে পার্থক্য নির্ণয় করবা। তো আশা করি তোমরা ক্লাসগুলো ঠিকঠাক মতো ধরতে পেরেছো।
কাজগুলো ঠিকঠাক মতো ধরতে পেরেছো এবং এইচডব্লিউ যেগুলো দিলাম সেটা সবাই আর্টস কম কমিউনিটি এই গ্রুপটাতে সাবমিট করবা। আর্টস কম কমিউনিটি এই গ্রুপটাতে তোমরা সবাই এইচডব্লিউ সাবমিট করবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।